উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত লেখাপড়াও করছো। আমি রাফিউল ইসলাম, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি এর আগে তোমাদের বাংলা প্রথম পত্রের সাহিত্য পাঠের কবিতা অংশ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি আলোচনা ও বিশ্লেষণ করেছি এবং সে প্রসঙ্গে কবিতাটি আলোচনার আগে আমরা এই কবিতাটির যে লেখক বা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের বিভিন্ন দিক সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। আমরা এই কবিতাটি রচনার প্রেক্ষাপট সম্পর্কে বলেছি এবং এই কবিতাটির যে মূল বক্তব্য বা অন্তর্নিহিত যে তাৎপর্য সে প্রসঙ্গে আমরা আলোচনা করেছি এবং এই কবিতাটির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি চরণ বা পংক্তি ধরে আমরা কবিতাটি বিশ্লেষণ করেছি এবং সে প্রসঙ্গে আমরা কিছু সাহিত্যের পরিভাষা, যেমন রূপক বা অ্যালিগরি বা ডিনোটেশন বা কনোটেশন, এই ধরনের বিষয়গুলো সম্পর্কে আমরা বলেছি। আজকে আমরা মূলত তোমাদের পরীক্ষাকে কেন্দ্র করে এই কবিতাটির যে প্রশ্নোত্তর ভিত্তিক আলোচনা, সেই ধরনের বিষয় সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব, কিছু অনুশীলনী করব এবং তোমাদের যে প্রশ্নর যে নির্দিষ্ট যে স্ট্রাকচার বা ফরম্যাট রয়েছে সেই ধরনের বিষয়টি অনুসরণ করে আমরা এগোবো। তো তার আগে একটি কথা, যারা আমার এর আগের এই সোনার তরী কবিতাটির প্রথম ক্লাসটি দেখোনি বা শোনোনি, তো তারা তাদেরকে অনুরোধ করব যে সেই ক্লাসটি শুনে যদি আজকের ক্লাসে অংশগ্রহণ করো বা শোনো ক্লাসটি, তাহলে তোমাদের জন্য সেটি বুঝতে আসলে অনেক সুবিধা হবে। আর যারা এর আগে ক্লাস করেছো, তো তাদেরকে অনুরোধ করো তোমরা বই নিয়ে আমার সাথে অনুসরণ করো। এর আগে আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিব, যে আমাদের যে প্রথম ক্লাস সেই ক্লাসের পর তোমাদের অনেকেই তোমাদের কমেন্ট বক্সে বেশ কিছু প্রশ্ন করেছিলে। আমি বেশিরভাগ প্রশ্নের উত্তরই তোমাদের কমেন্ট বক্সে দিয়েছি, তোমরা অনেকেই দেখেছো, অন্যরা দেখে নেবে। আর দু একটি প্রশ্নের উত্তর আমি দেইনি, কারণ সেগুলোর জন্য আসলে একটু দীর্ঘ আলোচনা প্রয়োজন, সেগুলো আসলে আমি আজকে আলোচনা করব। যেমন একজন প্রশ্ন করেছিলে যে এই কবিতাটিতে আসলে কয়টি স্তবক রয়েছে। আবার একটি প্রশ্ন ছিল যে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, এ বিষয়টি দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, এ ধরনের প্রশ্ন। তো সেগুলো বিষয়ে আমরা আলোচনা করব। তোমাদের যে মূল পাঠ্য বই সেটির সাথে বা সেটির কবিতাটির শেষে যে অনুশীলনী বা প্রশ্নোত্তর গুলো রয়েছে সেগুলো আলোচনা করব এবং এর বাইরেও আমরা কবিতাটি ধরে আমরা কিছু প্রশ্ন এবং সেগুলোর উত্তর আমরা অনুশীলন করব। প্রথমেই তোমাদের একজনের যে প্রশ্ন, এই কবিতাটিতে অর্থাৎ সোনার তরী কবিতাটিতে কয়টি স্তবক রয়েছে, সে প্রসঙ্গে আমি এই কবিতাটির গঠনগত বা আঙ্গিকগত দিক সম্পর্কে এবং এর যে ছন্দ সে সম্পর্কেও আমরা কয়েকটি বিষয় আলোচনা করব। যে কোনো সাহিত্যকর্মেরই আসলে মূলত দুটো দিক রয়েছে। একটি হচ্ছে এর বিষয় বা বিষয়বস্তু বা ভাবগত বা আলোচ্য যে দিক, সেটি একটি দিক, অর্থাৎ এর কন্টেন্ট। আরেকটি হচ্ছে সেটি কিভাবে বা কোন রীতিতে রচিত হয়েছে।
সেটির যে পদ্ধতিগত রূপ অর্থাৎ শৈলী বা আঙ্গিক, বা ইংরেজিতে বলা যায় এর যে ফর্ম। তো সোনার তরী কবিতাটির যে আঙ্গিকগত দিক বা ফর্ম যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তোমরা জানো, অনেকেই হয়তো জানো যে বাংলা কবিতায় 3 ধরনের ছন্দ রীতি রয়েছে। একটি হচ্ছে স্বরবৃত্ত, একটি হচ্ছে মাত্রাবৃত্ত, একটি হচ্ছে অক্ষরবৃত্ত। তো 3টি ছন্দেরই আলাদা কিছু বৈশিষ্ট্য এবং উপযোগিতা রয়েছে। তো সেইগুলি আসলে তোমাদের এই উচ্চ মাধ্যমিক স্তরে আসলে ঠিক প্রয়োজনীয় নয়। তোমাদের শুধু তথ্যগত দিক থেকে একটি বিষয় জানাটা প্রয়োজন, সেটি হচ্ছে এই সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং এর যে পর্ববিন্যাস হচ্ছে 8 মাত্রা এবং 5 মাত্রার যে পূর্ণ পর্ব। আমি একটু ধারণা দেওয়ার জন্য তোমাদের বলছি। যেমন এই কবিতাটির প্রথম যে পংক্তি সেটি যদি আমরা ধরি, গগনে গরজে মেঘ, এই অংশে আমরা যদি খেয়াল করে বিশ্লেষণ করি তাহলে এখানে 8টি অক্ষর বা সিলেবল রয়েছে। অক্ষর কিন্তু ঠিক অ্যালফাবেট অর্থ নয়, সিলেবল অর্থে আমরা যদি বিশ্লেষণ করি, এখানে আসলে 8টি অক্ষর বা সিলেবল রয়েছে, সেই হিসেবে 8টি মাত্রা, এবং ঘন বরষা এখানে রয়েছে 5টি অক্ষর, সিলেবল বা মাত্রা। তাহলে এই পংক্তিটি বিন্যস্ত হয়েছে 8 এবং 5 মাত্রার যে পর্ববিন্যাস সেভাবে, এবং পরের পংক্তিটি ঠিক সেভাবে এগিয়েছে। কুলে একা বসে আছি এ পর্যন্ত 8 মাত্রা এবং নাহি ভরসা এখানে 5 মাত্রা। এভাবে কবিতাটি এগিয়েছে। মাঝে মাঝে কিন্তু এর ব্যতিক্রমও আছে। কবিরা বিভিন্ন কারণে অর্থকে বাংময় করার জন্য, গতিময় করার জন্য, কখনো কখনো মনোটনি ব্রেক অর্থাৎ একঘেয়েমি দূর করার জন্য কবিরা সেই ধরনের ছন্দরীতি প্রয়োগ করে থাকেন। এরপরে এর যে স্তবক বা স্ট্যাঞ্জা, তো স্তবক প্রসঙ্গে আমার যেটি বলবার কথা, যে স্তবক বলতে আমরা কিন্তু অনেকেই এরকম বুঝে থাকি যে কিছু পংক্তির পরে একটি স্পেস বা গ্যাপ দিয়ে আরেকটি পংক্তি শুরু করলে, আরেকটি অংশ শুরু করলে সেটি একটি স্তবক, সেটি গদ্য হোক বা কবিতা অংশ হোক। আসলে কিন্তু সেরকম নয়। স্তবক মূলত কনসেপ্ট বা ধারণা কেন্দ্রিক। একটি অংশে যখন একটি লেখকের বা কবির একটি ধারণা সম্পূর্ণভাবে বাংময় হয়, তো সেখানেই আসলে স্তবকটি আসলে নির্ণীত হয়। আমরা যদি সোনার তরী কবিতাটি পড়ি, তাহলে আমরা যদি দেখি যে গগনে গরজ মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। তো এই কবিতাটির যে প্রথম অংশে এখানে কিন্তু এক ধরনের কনসেপ্ট বা ভাব বা ধারণা এখানে মূর্ত হয়েছে। এবং পরবর্তী অংশে একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এটুকু কিন্তু আমরা বলবো একটি এর স্তবক, এর একটি অংশ। এখানেও একটি ধারণা বা কনসেপ্ট এখানে সম্পূর্ণরূপে বাংময় হয়েছে। এভাবে যদি আমরা অনুসরণ করি, আমরা দেখব যে সোনার তরী কবিতাটিতে একদম শেষ পর্যন্ত যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, মোট 8টি পৃথক স্তবক রয়েছে। এবং আমরা যদি দেখি যে সেই স্তবকগুলো কিন্তু এখানে পৃথক, অর্থাৎ দুটো দাড়ি বা দণ্ড চিহ্ন দিয়ে এখানে কিন্তু আলাদাও করা আছে। সুতরাং সেই হিসেবে বলতে পারি যে সোনার তরী কবিতাটিতে আসলে 8টি স্তবক রয়েছে। যদিও আমার বিবেচনায় এই কবিতাটির যে স্তবক, এই প্রসঙ্গটি খুব জরুরি বিষয় নয়। তো এরপরে আমরা এই কবিতাটির যে প্রশ্ন ভিত্তিক আলোচনা সেটি শুরু করব। প্রথমেই আমাদের যে পাঠ্য বই, এটির যে কবিতা অংশের পরে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে। তো সেটির প্রথমে বেশ কিছু শব্দার্থ ও টিকা দেওয়া আছে, এবং এখানে বেশ একটি সমৃদ্ধ টিকা আমি বলবো এখানে আছে। প্রায় প্রত্যেকটি পংক্তি এবং অংশ ধরে ধরে এখানে বিশ্লেষণ করা আছে। আমরা কবিতাটি এর আগে আলোচনা করার সময় কিছু বলেছি, তোমরা আবারও এখানে দেখবে কিছু শব্দার্থ বিষয় আছে, আর কয়েকটি শব্দের প্রসঙ্গ, সেগুলো অর্থ জানা প্রয়োজন, আমি আলাদা করে বলবো। তো সুতরাং তোমরা এই যে টিকা অংশ, শব্দার্থ অংশ, এটা তোমরা দেখবে, এটা আমি আর পড়ছি না।
এরপরে যে পাঠ পরিচিতি, এই অংশে কবিতাটির যে মূল যে অন্তর্নিহিত তাৎপর্য, বক্তব্য, প্রেক্ষাপট, সে বিষয়গুলো এখানে বেশ চমৎকারভাবে আলোচিত হয়েছে। এরপরে তোমাদের যে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন্স বা বহু নির্বাচনী প্রশ্ন, সেটির যে প্রথম প্রশ্ন সেখানে আমরা যদি একটু দেখি, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে তুমি কে? তো আমাদের এখানে চারটি অপশন আছে। একটি হচ্ছে কৃষক, তরী, মাঝি, ঘ হচ্ছে কবি। তো আমরা যারা কবিতাটি পড়েছি আমরা সহজেই এটি বলতে পারি যে এখানে এখানে তুমি হচ্ছে মাঝি, সোনার তরীর মাঝি, তাকে এখানে বোঝানো হয়েছে। যদিও এটি হচ্ছে এর মাঝিটা হচ্ছে, তুমি হচ্ছে ডিনোটেশনের দিকটি মাঝি, যদি আমরা ভেতরের বা কনোটেশন ধরি তাহলে কিন্তু আসলে হয় সময় বা মহাকালকে আসলে কবি বুঝিয়েছেন। দ্বিতীয় যে প্রশ্ন, কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন? প্রথম যে অপশন আছে, আয়তনে ছোট ক্ষেত, খ হচ্ছে নদীর ছোট চর, গ মানুষের জীবন পরিধি, ঘ হচ্ছে অজানার দেশ। তো এটি আমরা যারা কবিতাটির অন্তর্নিহিত তাৎপর্য বা মূল বক্তব্য বুঝেছি, অনুধাবন করেছি, সেই অনুধাবনের দৃষ্টি থেকে আমরা বলতে পারি এটি হচ্ছে গ, মানুষের জীবন পরিধি যে ছোট সেইটিকে বোঝানো হয়েছে। এবং এখানেও মূলত এই ছোট ক্ষেতের যে ডিনোটেশন, অর্থাৎ ছোট ক্ষেত বলতে যে আকৃতিগত ছোট, সেটি কিন্তু নয়, এই যে কনোটেশনের দিকটি, অর্থাৎ যে ব্যঞ্জনার্থ, অর্থাৎ মানুষের জীবন পরিধির যে সীমাবদ্ধ বা ক্ষুদ্রত্ব, সে বিষয়কে আসলে এখানে লেখক বুঝাতে চেয়েছেন। এরপরে শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে একটি উদ্দীপক দেওয়া আছে, আমি সেটি আর পড়ছি না। এবং সেই উদ্দীপকের সাথে যে প্রশ্ন সেটি হচ্ছে, জয়নুল আবেদিনের সঙ্গে সোনার তরী কবিতার কিসের সাদৃশ্য রয়েছে? তো আমরা একটু পড়লে আমরা সহজেই বুঝতে পারবো। এখানে আসলে যে চারটি অপশন আছে, মাঝি, ভরা নদী, তরী, কৃষক, এখানে আসলে কৃষককে বোঝানো হয়েছে। এবং সেটির সাথে আরেকটি যে প্রশ্ন, যে উক্ত সাদৃশ্যের প্রেক্ষিতে বলা যায়, ক জীবন অতি সংক্ষিপ্ত, খ সৃষ্টি অবিনশ্বর, গ সম্পদ ক্ষণস্থায়ী, ঘ সময় অনন্ত প্রবাহী। তো এখানে আসলে যে সৃষ্টি অবিনশ্বর, অর্থাৎ এই কবিতার যে মূল থিমেটিক দিক, সেদিকটিরই সাদৃশ্য রয়েছে উদ্দীপকের সাথে। কেননা এখানে বলা হয়েছে স্পষ্টভাবে যে জয়নুল আবেদিনের যে সৃষ্টিকর্ম সেগুলো আসলে এখনও টিকে আছে বা এখনও আমরা অনুভব করি, সুতরাং সৃষ্টিকর্ম টিকে আছে। এবং সোনার তরী কবিতাটিতেও কিন্তু আমরা দেখতে পাই যে স্রষ্টা বা কবি, তিনি মহাকালের তরীতে, অর্থাৎ তিনি পরবর্তী সময়ের পরিধিতে তিনি আসলে বর্তমান থাকেন না, কিন্তু তার সৃষ্টিকর্ম আসলে আমরা দেখতে পাই যে সেটি অবিনশ্বরভাবেই টিকে থাকে। এবং সেটি হচ্ছে এই অংশটুকের যে প্রশ্নোত্তর, যে সৃষ্টি অবিনশ্বর। সুতরাং এরপরে সৃজনশীল প্রশ্নের একটি মাদার তেরেসা সম্পর্কে একটি উদ্দীপক দেওয়া আছে, এবং সেটির যে প্রথম যে জ্ঞানমূলক প্রশ্ন, যে বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন? তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এবং কর্ম এবং তার সৃষ্টিকর্ম নিয়ে আমরা বেশ এর আগের ক্লাসে বিশদ আলোচনা করেছি। সুতরাং আমরা জানি যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা 1268 সালের 25 বৈশাখ তারিখে জন্মগ্রহণ করেন। এবং 25 বৈশাখ তারিখে তোমরা জানো যে আমাদের দেশেও এটি বেশ জাঁকজমকপূর্ণভাবে এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে, এটি আমি পরবর্তীতে আবার কবিতাটির যে পংক্তিগুলো আলোচনা সে প্রসঙ্গে আমরা কবিতাটি আলোচনায় আসব। সুতরাং এ পর্যন্তই গেল আমাদের তোমাদের পাঠ্য বইয়ের শেষে যে প্রশ্ন এবং এর অনুশীলন বা উত্তর প্রসঙ্গ, সেটি আমরা এবার এর বাইরেও কিছু বিষয় কবিতা ধরে আমরা কিছু প্রশ্নোত্তর, কিছু শব্দার্থ বা অন্যান্য বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা লেখক পরিচিতি বা কবি পরিচিতি অংশ থেকে কিছু তথ্যভিত্তিক বা জ্ঞানমূলক আমরা প্রশ্ন অনুশীলন করব, কিছু তথ্য আমরা জানব। যদিও
এই বিষয়গুলো আমরা এর আগে ক্লাসে আমরা বিশদ আলোচনা করেছি। তো আজকে আমরা মূলত অনুশীলন করব। প্রথমেই যে প্রশ্নটি সেটি হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু এবং জন্মস্থান সম্পর্কিত যে প্রশ্ন, যে আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি 1861 সালের 7ই মে তারিখে এবং সেই অনুসারে বাংলা 1268 সালের আমরা একটু আগে বলেছি 25 বৈশাখ তারিখে এই কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, পারিবারিকভাবে তারা ছিলেন মূলত জমিদার। আর রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মৃত্যুবরণ করেন এবং বাংলা তারিখটি ছিল 22 শ্রাবণ। এরপরে যে তথ্যটি আমাদের জানা প্রয়োজন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম গ্রন্থ, আমরা জানি যে মাত্র 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বনফুল নামক কাব্যগ্রন্থ এটি প্রকাশিত হয়। বনফুল সহ তার 52টি কাব্যগ্রন্থ রয়েছে। এগুলোর ভেতরে আমাদের বেশ কিছু নাম আমাদের অবশ্যই স্মরণে রাখা প্রয়োজন। এটি যে শুধু আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এমনটি নয়, আমাদের তোমাদের ভবিষ্যৎ বিভিন্ন যে অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে চাকরি জীবনের যে বিভিন্ন পরীক্ষা বা বিসিএস পরীক্ষা, এই ধরনের বা মানুষের কর্মজীবনে আসলে এই প্রসঙ্গগুলো ঘুরে ফিরে প্রয়োজনে আসে। তো কয়েকটি কাব্যগ্রন্থের নাম আমাদের অবশ্যই মনে রাখা উচিত, যেমন তোমাদের এই বইতে যেগুলির নাম দেওয়া আছে: মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনে, শেষ লেখা, এগুলো। তার কাব্যনাট্য 38টি তার নাটক রয়েছে। এগুলোর মধ্যে বেশ কিছু রয়েছে খুবই বিখ্যাত, যেমন বিসর্জন ও চিত্রাঙ্গদার কথা তোমাদের বইতে লেখা আছে। এর বাইরেও আমরা জানি রক্তকরবী, রাজা, ডাকঘর, মুক্তধারা, এই বইগুলোর কথা। তার গল্পগুচ্ছ নামক গল্পগ্রন্থের কথা আমরা জানি। তার 13টি উপন্যাসের কথা আমরা জানি। উপন্যাসগুলোর মধ্যে চোখের বালি, ঘরে বাইরে, নৌকাডুবি, গোড়া, এগুলো খুবই বিখ্যাত। তার সম্পর্কে আরেকটি যে তথ্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পৃক্ত ছিলেন। আমরা জানি বিশ্বভারতী বা যে আমরা শান্তিনিকেতন বলি, সেই বিশ্ববিদ্যালয়টির স্বাপ্নিক এবং প্রতিষ্ঠাতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে আমরা বলবো যে সোনার তরী, যে আমাদের পাঠ্য যে কবিতাটি, সেটির আসলে উৎস কি বা সেটি কোথা থেকে নেওয়া হয়েছে। তো আমরা জানি যে সোনার তরী কবিতাটি হচ্ছে এই কাব্যগ্রন্থের নাম কবিতা, অর্থাৎ সোনার তরী কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থ থেকেই নেওয়া। এবং এই সোনার তরী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল ইংরেজি 1894 সালে এবং সে অনুসারে বাংলা 1300 সালে। আমরা এর আগে ক্লাসেও বলেছি যে এই কাব্যগ্রন্থটিও কিন্তু গোল্ডেন বোট নামে ইংরেজিতে অনুদিত হয়েছে। আর আমরা জানি যে এই সোনার তরী কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতা এবং এই সোনার তরী কবিতাটিও আমাদের যে বর্তমান বাংলাদেশ এবং কুষ্টিয়া যে শিলাইদহ তার যে কুঠি বাড়ি, সে অঞ্চলে কিন্তু লেখা। এরপরে আমি তোমাদের এই কবিতায় ব্যবহৃত কিছু শব্দার্থের কথা বলবো বিশেষভাবে মনে রাখার জন্য। আমি আগেই বলেছি যে এই কবিতাটির শেষে, অর্থাৎ তোমাদের মূল কবিতাটির শেষে এই বইতে, তোমাদের যে পাঠ্য বই, সেখানে বেশ কতগুলো শব্দার্থ ও টিকা দেওয়া আছে। সেগুলোর সবগুলোই তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমি এখানে আলাদা কয়েকটি শব্দ বলছি। এর অর্থ কিন্তু এরকম নয় যে তোমরা শুধু আমি যে কটি বলছি সেটি মনে রাখবে। আসলে সবগুলোই আমাদের জেনে রাখা প্রয়োজন। প্রথম যে শব্দটির কথা বলবো, যে কবিতাটির প্রথম শব্দ যে গগন। গগন অর্থ হচ্ছে আমরা জানি আকাশ। এরপরে হচ্ছে গরজে। গরজে অর্থ হচ্ছে গর্জন করে। তাহলে কবিতাটির যে প্রথম পংক্তি, সেটির অর্থ কি দাঁড়ায়? গগনে গরজে মেঘ, অর্থাৎ আকাশে মেঘ গর্জন করে বা গর্জন করছে। এরপরে আমি যে শব্দটির কথা বলবো, কুল।
যে কুলে একা বসে আছি, এখানে কিন্তু একটু লক্ষণীয় যে কুল শব্দটি ব্যবহৃত হয়েছে কর সাথে দীর্ঘ উকার যুক্ত হয়ে। এই কুল অর্থ কিন্তু নদীর যে তীর, তট বা প্রান্ত সেটি অর্থে। আর কর সাথে হ্রস্বকার যুক্ত হয়ে যে কুল, সেটি কিন্তু সেটির আভিধানিক অর্থ কিন্তু বংশ। এরপরে আমাদের জেনে রাখা প্রয়োজন যে ভাড়া 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 শব্দটি ব্যবহৃত হয়েছে যে সমষ্টিবাচক বা প্রচুর বা বহুল অর্থে, এবং শব্দটি এসছে ভার থেকে, অর্থাৎ ধান রাখার যে পাত্র, সেই পাত্র ভার, এবং সেটি থেকে ভাড়া এবং সেটির কে দ্বিরুক্ত করে সমষ্টি বা প্রচুর অর্থে ভাড়া ভাড়া। এবং আমরা জানি সেই চরণটির কথা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, অর্থাৎ রাশি রাশি অনেক ধান, ভারকে ভার ভরে অনেক ধান কাটা শেষ হয়েছে। এরপরে যে শব্দ খর পরশা, খর অর্থ হচ্ছে যে ধারালো, পরশা শব্দটি এসে বর্ষা থেকে, বর্ষার যে ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন হয়ে পরশা, খর পরশা অর্থাৎ তাহলে ধারালো বর্ষা। মসি অর্থ হচ্ছে যে কলমের কালি, কালো যে কালি, সেটি হচ্ছে মসি। এবং আমরা কবিতায় প্রয়োগ দেখেছি, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, অর্থাৎ পরপারে দেখা যাচ্ছে যে গাছের ছায়ায় কালো যে বা মেঘের দিয়ে প্রলেপ দেওয়ার মতো ঢাকা যে গ্রাম, সেরকম। থরে বিথরে অর্থাৎ স্তরে স্তরে যে বিন্যাস করে রাখা হয়, সেটি হচ্ছে থরে বিথরে। এরপরে আমরা এই কবিতাটি থেকে কিছু তথ্যভিত্তিক জ্ঞানমূলক বা অনুধাবনমূলক যে তথ্য, সে বিষয়গুলো আমরা একটু অনুশীলন করি। যেমন আমরা যদি প্রথমে প্রশ্ন করি যে কবি বা কবিতার কথক কোথায় বসেছিলেন বা অপেক্ষা করছিলেন। আমরা এর আগে ক্লাসে বলেছিলাম যে কবিতায় কবি যার মাধ্যমে কথা বলেন তাকে বলা হয় কথক বা পোয়েটিক পার্সোনা। তাহলে আমরা যদি বলি যে এই কবিতায় যে কবিতার কথক কোথায় বসেছিলেন, আমরা কিন্তু কবিতা থেকেই উত্তর পেয়ে যাই যে কুলে একা বসে আছি নাহি ভরসা, অর্থাৎ তিনি কুলে, তার সেই ছোট ক্ষেতটির তীরে বা নদীর কূলে একা বসেছিলেন। চারিদিকে কি খেলা করছে, আমরা জানি যে সেই চারিদিকে বাঁকা জল করিছে খেলা, অর্থাৎ সেই ক্ষেতটির চারপাশে বাঁকা জল খেলা করছিল। এটি হচ্ছে তথ্যগত দিক, যদিও বাঁকা জল কী অর্থে ব্যবহৃত হয়েছে সেটি আমরা পরবর্তীতে আলোচনা করব। সোনার তরী কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ এসছে? আমরা জানি এটা বর্ষা বা বৃষ্টির সময়, এবং কবিতার প্রথম পংক্তিতে আছে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, অর্থাৎ এটি হচ্ছে বর্ষাকাল। পরপারে কবি বা কবিতার কথক কি দেখতে পেলেন? আমরা কবিতা থেকেই জানি যে পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, অর্থাৎ পরপারে এই পার থেকে ওই পারে তিনি একটি গ্রাম দেখতে পেলেন, যেটি হচ্ছে তরু গাছ এবং কালো রঙে মেঘের যে ঢাকা যে আবছা রূপ, সেটি তিনি দেখতে পেলেন। কবি বা কবিতার কথক কাকে কিভাবে আসতে দেখলেন, কাকে তার চেনা মনে হলো এবং তার বৈশিষ্ট্য কি? আমরা কবিতা থেকে জানি যে কবিতার পংক্তি গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়। তাহলে কাকে আসতে দেখলেন তথ্যগত দিক যেটি, সেটা হচ্ছে সোনার তরী এবং তার যে মাঝি, সে গান গেয়ে তরী বেয়ে তরতর করে এগিয়ে আসছে। এবং কাকে চেনা মনে হলো? এই তরী বা এই তরীর মাঝিকে চেনা মনে হলো। আসলে কিন্তু নিগুণ অর্থে বা ব্যঞ্জনার্থে চেনা মনে হলো, যে আমরা জানি যে সোনার তরী এখানে রূপকার্থে মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে, সেই সময়কেই আসলে কবির চেনা মনে হলো। কেননা সময় বা মহাকালের মাঝে মানুষের বসবাস, কবিরও বসবাস,
এবং সে কারণেই কিন্তু সময় আমাদের কাছে বা মহাকাল আমাদের কাছে চির চেনা। আহ, আমরা প্রশ্ন করেছি যে তার বৈশিষ্ট্য কী, এবং কবিতার পংক্তিতে সেই বৈশিষ্ট্যটা স্পষ্ট হয়েছে যে ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। অর্থাৎ আমরা যে সময় কিন্তু তরতর করে চলে যায়, তার গতি কিন্তু সবসময় নৌকার যে ভরা পালের যে গতি থাকে, ভরা পালে তরতর করে বয়ে যায়, সে কিন্তু চলে যায়। এবং আমরা সেই প্রবাদ জানি, টাইম অ্যান্ড টাইডস ওয়েটস ফর নান, অর্থাৎ সময় কিন্তু দ্রুত এবং একদম অবধারিতভাবে তরতর করে বয়ে যায়, এবং কেউ তাকে আসলে আটকাতে পারে না, আটকিয়ে রাখতে পারে না, বাধা দিতে পারে না। এটি হচ্ছে সেই সোনার তরী, মহাকাল বা সময়ের বৈশিষ্ট্য। তাকে, অর্থাৎ সেই সোনার তরীকে বা সোনার তরীর মাঝিকে কবি কি প্রশ্ন করলেন? আমরা কবিতা থেকে জানি তিনি প্রশ্ন করলেন, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। অর্থাৎ সময়কে, মহাকালকে বা সোনার তরীকে বা তরীর মাঝিকে কবি প্রশ্ন করলেন যে তুমি কোথায়, কোন দেশে যাও, অর্থাৎ সময় কোথায় বয়ে যায়। এবং আমরা জানি যে সময়ের বহমানতা, সময়ে যে অতীত থেকে ভবিষ্যৎ, বর্তমান থেকে ভবিষ্যতের দিকে বয়ে যাচ্ছে, সেটি নিয়ে একটা রহস্য। সময় কিন্তু এখনো মানুষের কাছে রহস্য। ইদানিং কিন্তু সময় নিয়ে অনেক গবেষণা হচ্ছে। আমি কিছুদিন আগেই একটি লেখা পড়লাম, একটা বিজ্ঞানভিত্তিক লেখা, যে আসলে সময়ের নাকি অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো রূপ নাই, সময় নাকি একটি। আইনস্টাইন সময়কে বলেছিলেন ফোর্থ ডাইমেনশন, অর্থাৎ বস্তুর যে 3টি ডাইমেনশন থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এর বাইরের সময় হচ্ছে চতুর্থ যে ডাইমেনশন, মাত্রা, এরকম। আবার সময়কে কিন্তু বিভিন্নভাবে আসলে ব্যাখ্যা করা যেতে পারে। আমরা যদি মহাশূন্যে অবস্থান করি, তাহলে কিন্তু এই পৃথিবীর আহ্নিক গতি বা যে সৌরজগতের গতি, এটির বাইরে কিন্তু সেখানে কিন্তু সময়ের রূপ কিন্তু আলাদা। সুতরাং সময় কিন্তু আসলে এখনও রহস্যময়। এবং কবির প্রশ্ন যে সেই সময় কোথায় বয়ে চলেছে, এবং সময় বয়ে চলেছে এবং বয়ে নিয়ে যাচ্ছে দেখেই কিন্তু আমরা সেই সময়ে রচিত যে কবির কবিতা, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর না, সকল কবির সৃষ্টিকর্ম বা আমরা কিন্তু এখনও সেই সময়ের বহমানতার ধরেই কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে। এরপরের প্রশ্ন যদি আমরা বলি যে কবি তাকে কি আহ্বান করলেন, আমরা দেখি আহ্বান করছেন এরকম যে বারেক ফেরাও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। অর্থাৎ কবি এই সোনার তরীকে, এই সোনার তরীর মাঝি বা সময় বা মহাকালকে আহ্বান করছেন যে একবার যেন সে তার তীরে তরী ভিড়ায় এবং শুধু তার যে সোনার ধানগুলো কেটে ভাড়া রাশি রাশি করে রাখা হয়েছে সেগুলো নিয়ে যায়। অর্থাৎ তার সৃষ্টিকর্মগুলো যেন কবির মহাকালে স্থান পায়, এটি কিন্তু কবির প্রাথমিক ইচ্ছে বা তার আহ্বান বা অভিপ্সা, যাই বলি। এরপরে যদি আমরা প্রশ্ন করি, সোনার ধান প্রতীকে কি বোঝাতে চেয়েছেন? আমরা এর আগে ক্লাসে বলেছি যে আসলে একটি শব্দ বা একটি কবিতার অংশ বা একটা যে কোনো বক্তব্য, সেটি কিন্তু দুটো রূপ, দু অর্থে কিন্তু সেটি ব্যবহৃত হতে পারে। এটি হচ্ছে একটি ডিনোটেশনের দিক, অর্থাৎ এটির যে আবিধানিক অর্থ বা প্রচলিত অর্থ, সেটি হচ্ছে এর ডিনোটেশন। এবং এর ভেতরে যদি কোনো এর হিডেন অর্থ থাকে, অন্য অর্থ থাকে, ব্যঞ্জনার্থ থাকে, সেটি হচ্ছে কনোটেশন। তাহলে এখানে কিন্তু সোনার ধান ডিনোটেশন অর্থে কৃষকের ধান যে কেটে রেখেছে সেই ধান অর্থেই, কিন্তু যদি এর নিগুড় অর্থ বা ব্যঞ্জনার্থ বা কনোটেশনের রূপটি আমরা দেখি, অর্থটি দেখি, সেটি হচ্ছে কবির যে সৃষ্টিকর্ম এবং বৃহৎ অর্থে মানুষের যে সৃষ্টিকর্ম এবং মহৎ সৃষ্টিকর্ম, শ্রেষ্ঠ সৃষ্টিকর্মগুলো, সেগুলোই সোনার ধান অর্থে বা প্রতীকে এখানে ব্যবহৃত হয়েছে। এরপরে যে প্রশ্নটি আমরা করতে পারি সেটি হচ্ছে সোনার তরীতে কবির ঠাঁই হলো না কেন? আসলে এই প্রশ্নটির ভেতরেই এই কবিতাটির যে মূল বক্তব্য, অন্তর্নিহিত তাৎপর্য বা ট্রাজিক যে সত্য,
যে সত্যটি কবি এখানে আসলে কবিতার মাধ্যমে বাংময় করেছেন, স্পষ্ট করেছেন, সেটি আসলে প্রকাশিত, যে সেই যে মহাকালে যে মানুষের স্থান হয় না, কিন্তু মানুষের সৃষ্টির স্থান হয়, অর্থাৎ সৃষ্টির স্থান পায় কিন্তু এর স্রষ্টা স্থান পায় না। এবং কবির লেখা থেকেই, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে আমরা গত ক্লাসে আমরা উদ্ধৃতি দিয়েছি যে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মহাকালের তড়িতে বা সময়ের তড়িতে শেক্সপিয়ার বা বাল্মীকির স্থান হয়নি, কিন্তু তাদের সৃষ্টিকর্মগুলো টিকে আছে। একইভাবে রবীন্দ্রনাথের স্থান হয়নি, তার কবিতা বা তার সৃষ্টিকর্ম সোনার তড়িতে বা মহাকালে ঠাঁই হয়েছে এবং আমাদের কাছে এসছে। এরপরে আমরা এই কবিতাটির কিছু ব্যাখ্যা ভিত্তিক কিছু পংক্তির যে ব্যাখ্যা আলোচনা, সে আলোচনায় আমরা চলে আসি। আমরা প্রথমেই আমরা বলতে পারি যে যে পংক্তিটির কথা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। মাঝে মাঝেই আমরা প্রশ্ন আসতে দেখি যে বাঁকা জল কি অর্থে ব্যবহৃত। তো প্রথম পংক্তিটির কথা আমরা বলি যে একখানি ছোট ক্ষেত আমি একেলা। আসলে মানুষ কিন্তু তার জীবনে, তার সৃষ্টির ক্ষেত্রে, তার মননগত দিকে তার কিন্তু আসলে মূলত একা। মানুষ পরিবারের মাঝে থাকে, সমাজের মাঝে থাকে, কিন্তু মানুষ কিন্তু আসলে মূলত তার ক্ষেত্রে, তার সৃষ্টির ক্ষেত্রে, তার জীবনের চৈতন্যের ক্ষেত্রে মানুষ আসলে একা, নিঃসঙ্গ। তো এবং সেটাই বোঝাতেই আসলে একখানি ছোট ক্ষেত আমি একেলা, আর চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এখানে বাঁকা জল অর্থে জীবনের যে রূঢ় দিকগুলো আছে, যে বাঁকা দিকগুলো আছে, যে নেতিবাচক দিকগুলো আছে, যে বিনাশী রূপগুলো আছে, মানুষকে আসলে তো বিনাশ হতেই হয়, মানুষকে মহাকালের হারিয়ে যেতে হয়। সেই যে রূপ, যে তার যে ছোট ক্ষেতের যে আসন্ন বিনাশী রূপ, সেটি কিন্তু এই অর্থে ব্যবহৃত। তোমাদের পাঠ্য বইয়ের শেষেও কিন্তু এখানে এই পংক্তিটির চমৎকার টিকা আকারে এটার ব্যাখ্যা করা আছে। যে আমি পড়ছি, ধান ক্ষেতটি ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত, তার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা, নদীর বাঁকা জলস্রোতে বেষ্টিত ছোট ক্ষেতটুকুর আশু বিলীয়মান হওয়ার ইঙ্গিত রয়েছে অংশে। বাঁকা জল এখানে অনন্ত কালস্রোতের প্রতীক। এটি গেল এই পংক্তিটির যে আলোচনা, সেটি। এরপরে আমরা যে কথাটি বলবো সেটি হচ্ছে, যে পংক্তিটি বলবো, যে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। এই অংশটুকুর যে ব্যাখ্যা বা বিশ্লেষণ, যদিও আমরা এর আগে বলেছি, আবারও বলছি যে এখানে আসলে ভরা পালে চলে যায়, যে সোনার তরী চলে যায়, এখানে সোনার তরী সময় বা মহাকাল এর প্রতীকে ব্যবহৃত। সুতরাং সময় তো আসলে ভরা পালে তত্তর করে বয়ে চলে যায়, এবং সেই টাইম অ্যান্ড টাইডস ওয়েট ফর নান, অর্থাৎ কারো দিকে তাকায় না, কেউ তাকে আটকাতে পারে না সময়, এবং সেই তার নির্ধারিত গতিতে তত্তর করে বয়ে চলেছে এবং চলবেই, এরকম একটি বেশি। এই যে সত্যটি, এই মহাসত্যটি, এটি তিনি কবিতার মাধ্যমে অভিব্যক্ত করেছেন। এরপরে আমরা যে পংক্তিটি আলোচনা করব সেটি হচ্ছে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। আমরা দেখতে পাচ্ছি যে কবির আহ্বানে সেই সোনার তরী তীরে ভিড়েছে, এবং সেখানে কবি তার সৃষ্টিকর্মগুলোকে, তার সোনার ধান যেগুলো রাশি রাশি ভাড়া ভাড়া করে কেটে রাখা হয়েছে, সেগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। এখন কবি যখন সেখানে স্থান চাইলেন, এবং দেখা গেল যে সেখানে স্থান নাই, ঠাঁই নাই, কবির স্থান হয় না। আসলে এই ঠাঁই অর্থে সেই মহাকালের, যে আমরা জানি যে সময়ের এইটা আমি আমার সৃষ্টিকর্মের মতো, বা কবিও কবির সৃষ্টিকর্মের মতো অবিনশ্বর হতে চান, সেই ঠাঁই অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ মহাকালে বেঁচে থাকা, টিকে থাকা, সেটি শুধু তার সৃষ্টিরই হয়। এটি হচ্ছে মানব জীবনের অন্যতম একটি ট্রাজিক সত্য, যে তার সৃষ্টির স্থান হয়, কিন্তু স্রষ্টার বা যে কবি বা রচয়িতা বা যে ধরনের স্রষ্টাই হোক, তার স্থান হয় না। সেই মহাসত্যটি
বা সেই যে অন্তর্নিহিত মূল যে বক্তব্যটি, সেটি কিন্তু এই অংশে আমরা বাংময় হতে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দীর্ঘক্ষণ আমরা এই কবিতাটির প্রশ্নোত্তর ভিত্তিক যে আলোচনা, সেটি আমরা তোমাদের বই থেকে এবং কবিতা থেকে আমরা আলোচনা করলাম। এবং তোমাদের মূল পাঠ্য বইয়ের শেষে যে অনুশীলনী প্রশ্নোত্তর যেগুলো দেওয়া আছে সেগুলো সহ আমরা বেশ কিছু শব্দার্থ এবং তোমাদের কবিতার যে পংক্তি সেগুলো থেকে কিছু জ্ঞানমূলক, তথ্যমূলক বা অনুধাবনমূলক যে আমাদের যে প্রশ্নগুলো হতে পারে, এবং কবিতাগুলোর বেশ কিছু পংক্তির আবার বিশ্লেষণ আমরা করলাম। তো তোমাদের কাছে আমার এতটুকু আহ্বান যে তোমরা অবশ্যই